সবাইকে স্বাগতম। আপনারা যারা ক্যালকুলাস দেখতে চান না বলে এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিলেন, আমার মনে হয় এবার চোখ খুলতে পারেন। এই ভিডিওতে ক্যালকুলাসের তেমন কোনো ব্যবহার নেই। এবারও আমাদের একটা স্প্রিং আছে। এবার আমি এটা উলম্বভাবে এঁকেছি। ধরে নিচ্ছি এর উপর কোনো অভিকর্ষ বল নেই। আমরা স্প্রিং এবং অভিকর্ষ বল দুটোর প্রভাব একসাথে দেখতে চাইছি না। আমরা শুধু স্প্রিংয়ের কথাই চিন্তা করছি। স্প্রিংটা গভীর মহাশূন্যের কোথাও থাকতে পারে, যেখানে অভিকর্ষের কথা চিন্তা না করলেও হবে। এবার স্প্রিংটা উলম্বভাবে এঁকেছি যাতে এই কার্ভটা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পেতে পারি। প্রথমেই বলে নেই যে স্প্রিংটা শুরুতে 0 অবস্থানে ছিল। স্প্রিংটা যদি টানা না হয়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা x সমান 0 অবস্থানে থাকে, স্প্রিংটার সাথে একটা ভর যুক্ত আছে। আমি যদি স্প্রিংটা প্রসারিত করে এ বিন্দুতে নিয়ে যাই, তবে এরপর কি ঘটবে? এটা সামান্য বেগে চলতে শুরু করবে, কারণ রেস্টোরেটিভ বল স্প্রিংটাকে টেনে প্রাথমিক অবস্থায় আনতে চাইবে। এই বলের কারণে ভরটা ত্বরণ লাভ করতে থাকবে যতক্ষণ না সেটা এই 0 অবস্থানে পৌঁছায়। এই বিন্দুতে এর বেগ অনেক বেশি হবে। এরপর এটা মন্দন লাভ করতে শুরু করবে। এর গতি কমতে কমতে এ বিন্দুতে 0 হয়ে যাবে। তারপর এটা আবার উপরে ফিরে আসবে। আমরা যদি সময়ের ফাংশন হিসাবে অবস্থানের গ্রাফ আঁকি, তবে সেটা এরকমই হবে। এটা খুব ধীরে ধীরে চলতে শুরু করবে এবং ত্বরণ লাভ করবে, এবং এই বিন্দুতে x সমান 0 অবস্থানে এর গতি সর্বোচ্চ হবে। তাই এই বিন্দুতে স্প্রিংটার অবস্থান পরিবর্তন হবে খুব দ্রুত। তাই এখানে ঢালটা অনেক খাড়া। এরপর বস্তুটার বেগ কমতে শুরু করবে। এ বিন্দু পর্যন্ত বেগ কমবে। তারপর বস্তুটা উপরে নিচে এভাবে চলতেই থাকবে। আমরা সময়ের ফাংশন হিসেবে ভরটার অবস্থানের সমীকরণ দেখিয়েছিলাম। সময়ের ফাংশন হিসাবে অবস্থান হলো x অফ t। এটা প্রমাণ করতে আমরা কিছুটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার করেছি। যদিও আমি কোনো কিছুই মুখস্থ করার পরামর্শ দেই না, তবে এটা খুবই কাজের সমীকরণ বলে এটা মুখস্থ করতে পারেন, কারণ এই সমীকরণটা ব্যবহার করে আপনি যে কোনো মুহূর্তে ভরটার অবস্থান সংশ্লিষ্ট যে কোনো কিছু বের করতে পারবেন, অথবা এই স্পন্দন গতির কম্পাঙ্ক বের করতে পারবেন, আরও অনেক কিছুই বের করতে পারবেন, এমনকি বেগও বের করতে পারবেন। আপনার অল্প বিস্তর ক্যালকুলাস জানা থাকলে যে কোনো সময় বস্তুটার বেগ আপনার পক্ষে বের করা সম্ভব। বিষয়টা খুবই সোজা। তাহলে এখন কি করা যায়? আসুন এই স্পন্দন গতিসম্পন্ন বস্তুটার পিরিয়ড বা পর্যায়কাল বের করার চেষ্টা করি। মনে রাখবেন, এটা হলো সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি। সিম্পল হারমোনিক মোশনকে এরকম ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে বর্ণনা করা যায়। এটা এরকম সামনে পেছনে স্পন্দিত হতেই থাকে। তাহলে আমরা হারমোনিক মোশন নিয়ে কাজ করছি। এবার আসুন এর পর্যায়কাল বের করা যাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম টি সেকেন্ড পর বস্তুটা তার প্রথম অবস্থানে ফিরে আসবে, আরও টি সেকেন্ড পর বস্তুটা স্পন্দিত হয়ে আবার তার প্রথম অবস্থানে যাবে। এখন এই টি এর মান বের করা যাক। এটাই আসলে এর পর্যায়কাল। এই ফাংশনের পর্যায়কাল হলো সেই সময় যে সময় বস্তুটা স্পন্দিত হয়ে তার শুরুর অবস্থানে ফিরে আসবে, অথবা বস্তুটার একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়। তাহলে টি এর মান কত? প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এটা একটা কোসাইন ফাংশন, তাই না? এই কার্ভটার উপর কোন বিন্দুগুলোতে কোসাইনের মান হবে 1, অথবা এই ফাংশনটার মান হবে a, কারণ যখন কোসাইনের মানটা 1 হবে তখন এই পুরো ফাংশনটার মান হবে a, যেগুলো হলো এই শীর্ষবিন্দুগুলো। কোসাইনের মান 1 হবে যখন, আচ্ছা আগে বের করি কোন কোণের কোসাইনের মান 1, অর্থাৎ কোসাইন অফ থিটা সমান 1। এটা কোন কোণের জন্য সত্য? এটা সত্য হবে যখন থিটা সমান 0, তাই না? কারণ কোসাইন অফ 0 ডিগ্রি সমান 1। কোসাইন অফ 2 পাই এর মানও 1। আমরা এটা একক ব্যাসার্ধের বৃত্তের চারপাশে চক্রাকারে ঘুরতে থাকতে পারি। যদি এটা বুঝতে না পারেন তবে একক ব্যাসার্ধের বৃত্তের ভিডিওটা দেখে নিতে পারেন। এটা 4 পাই এর জন্যও সত্য। এটা আসলে 2 পাই এর যে কোনো গুণিতকের জন্যই সত্য, তাই না? এই কোণগুলোর কোসাইনের মান হলো 1। এখানেও একই কথা প্রযোজ্য। এই ফাংশনটায় x অফ t সমান a হবে কোন বিন্দুগুলোতে? কোন বিন্দুগুলোতে x অফ t সমান a হবে যখন কোসাইনের ভেতরের এক্সপ্রেশনটা, অর্থাৎ এই অংশটা সমান হবে 0, 2 পাই, 4 পাই ইত্যাদি। প্রথম চক্র পূর্ণ করার পথে 0 হতে t সময়ে পৌঁছালে কণাটার অবস্থান হবে 2 পাই, তাই না? তাহলে এই পুরো এক্সপ্রেশনটা সমান a হবে এই দুটো শীর্ষবিন্দুতে, কারণ এই বিন্দুগুলোয় ফাংশনটার মান a। এর পরের বিন্দুটা এখানে কোথাও হবে। এরকমটা ঘটবে যখন এই ভেতরের পুরো এক্সপ্রেশনটা 2 পাই এর কোনো গুণিতক হবে। তাহলে আমরা বলতে পারি x অফ t সমান a হবে যখন স্কয়ার রুট অফ k বাই m
গুণ টি সমান 2 পাই, বা এটাকে অন্যভাবেও চিন্তা করা যায়, এই সমীকরণের উভয় পক্ষকে স্কোয়ার রুট অফ কে বাই এম দিয়ে ভাগ করতে পারি। এটা করলে পাওয়া যাবে টি সমান 2 পাই গুণ স্কোয়ার রুট অফ এম বাই কে। তাহলে আমরা এই ফাংশনের পর্যায়কাল পেয়ে গেলাম। এটা সমান হলো 2 পাই গুণ স্কোয়ার রুট অফ এম বাই কে। এখন কেউ যদি আপনাকে বলে যে আমার একটা স্প্রিং আছে, আমি এটাকে কিছুটা সংকুচিত বা প্রসারিত করলাম আর তারপর ছেড়ে দিলাম, তাহলে এর পর্যায়কাল কত হবে বা কত সময় এটা তার প্রাথমিক অবস্থানে ফিরে যাবে? স্প্রিংটা উপরে নিচে স্পন্দিত হতেই থাকবে, যদি অনুমান করে নেওয়া যায় যে এখানে কোনো ঘর্ষণ বা অভিকর্ষ বা বাতাসে কোনো বাধা নেই, যদিও বাতাসের বাধাও এক ধরনের ঘর্ষণ। এই সূত্রটা যদি আপনার মুখস্থ থাকে, যদিও আপনার জানা থাকা উচিত যে সূত্রটা কোত্থেকে এসেছে, তাহলে আপনি সাথে সাথে বলতে পারেন আমি জানি পর্যায়কাল কত, এটা হবে 2 পাই গুণ স্কোয়ার রুট অফ এম বাই কে। এই সময়টা স্প্রিংটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করে ফিরে আসতে পারবে। এখন এর কম্পাঙ্ক কত হবে? আপনি যদি প্রতি সেকেন্ডে কয়টা চক্র সম্পন্ন হচ্ছে তা জানতে চান, তবে তা হবে পর্যায়কালের উল্টো। আমরা জানি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল। পর্যায়কালের একক হলো সেকেন্ড পার সাইকেল, তাহলে কম্পাঙ্কের একক হলো সাইকেল পার সেকেন্ড, আর এটা হলো সেকেন্ড পার সাইকেল। তাহলে কম্পাঙ্ক সমান 1 বাই পর্যায়কাল, যেটা সমান 1 বাই 2 পাই গুণ স্কোয়ার রুট অফ কে বাই এম, এটাই হলো কম্পাঙ্ক। কিন্তু আমার সবসময় এসব মনে রাখতে সমস্যা হয়, কে উপরে হবে নাকি নিচে হবে এসব মনে রাখা আসলেই কঠিন। আপনাকে যেটা মুখস্থ করতে হবে সেটা হলো এটা। এরপরেও আপনি নিজে থেকেই এটা বুঝে নিতে পারবেন, আপনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার করে নিজেই এটা প্রমাণ করতে পারেন। এটা যদি আপনার মনে থাকে তবে আপনি অনেকগুলো বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। যে কোনো সময় ভরটার অবস্থান, এরপর এর ডেরিভেটিভ নিয়ে যে কোনো সময় ভরটার বেগ বের করা যাবে, অথবা ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে পর্যায়কাল বা কম্পাঙ্ক আপনি বের করতে পারবেন। আপনারা আমার ত্রিকোণমিতির ভিডিওটা এক্ষেত্রে দেখে নিতে পারেন। এখানকার একটা ব্যাপার অনেক ইন্টারেস্টিং। একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে এই কম্পাঙ্ক আর এই পর্যায়কাল, এটা হলো ফাংশনের পর্যায়কাল, যেটা হলো একটা চক্র সম্পন্ন করার সময়, আর এটা হলো প্রতি সেকেন্ডে কতটা চক্র সম্পন্ন হয়। এদের কোনোটাই এর উপর নির্ভর করে না। তাহলে আমি যদি এটাকে সামান্য প্রসারিত করে এখানে এনে ছেড়ে দিই, তাহলে এটা নিচে যেতে আর ফিরে আসতে যে সময় লাগবে, এটাকে অনেক বেশি প্রসারিত করে ছেড়ে দিলেও সেই একই সময় লাগবে। আমি যদি এটাকে খুব সামান্য প্রসারিত করি তাহলে ফাংশনটা এরকম হবে। আমি ঠিকভাবে আঁকার চেষ্টা করছি, না এটা ঠিকভাবে হচ্ছে না। এডিট আন্ডু, এডিট আন্ডু। আমি যদি এটাকে অল্প পরিমাণ প্রসারিত করি তবে এর বিস্তার হবে অল্প, কিন্তু ফাংশনটা একই রকম হবে। এটা এরকমভাবে যাবে। এটা পূর্ণচক্র সম্পন্ন করতে একই সময় নেবে, শুধু এর বিস্তার কম হবে। এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে আমি এটাকে যত প্রসারিতই করি না কেন, একটা পূর্ণচক্র সম্পন্ন হতে এটার কখনো বেশি কখনো অল্প এরকম সময় লাগবে না। এটা ইন্টারেস্টিং। আমি যদি আপনাকে বলতাম যে আমি একটা স্প্রিংকে সংকুচিত করা শুরু করছি, সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে এ হলো -3, স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট ধরলাম 10, কে হলো 10, আর বস্তুটার ভর হলো 2 কিলোগ্রাম। তাহলে আমি সাথে সাথেই আপনাকে সময়ের ফাংশন হিসাবে অবস্থানের সমীকরণ বলে দিতে পারবো। এটা সমান, অর্থাৎ এক্স অফ টি সমান হবে, এখানে জায়গা অনেক কম হয়ে গেছে, এক্স অফ টি সমান হবে, আমি শুধুমাত্র মানগুলো বসাচ্ছি, -3 কোসাইন অফ 10 ডিভাইডেড বাই 2, কারণ কে বাই এম আছে, এটা হলো 5, তাহলে স্কোয়ার রুট অফ 5t, স্কোয়ার রুট অফ 5t। এখানে পড়া একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা জানা। আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকে কিন্তু আপনি পর্যায়কাল আর কম্পাঙ্ক বের করার সূত্র ভুলে যান, তবে শুধু এতটুকু চিন্তা করবেন কোন সময় এই এক্সপ্রেশনটা সমান 1 হবে আর কোন সময় 0 হবে, তাহলেই আপনি পর্যায়কাল বের করতে পারবেন। আর আপনার এই পর্যায়কাল আর এই কম্পাঙ্কের সূত্র মুখস্থ করারও কোনো দরকার নেই। আমার মনে হয় এগুলো মুখস্থ করলে মাথার ভেতরে কিছু জায়গায় শুধু নষ্ট হবে। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে।